বিরতির পর আলোচনা চলছে আমাদের বিভিন্ন জায়গা ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। আমি মানবের কাছে যাচ্ছি। এখনো পর্যন্ত যে চিত্র পরিষ্কারভাবে উঠে আসছে তাতে কিন্তু একটা ফলাফল এ রাজ্যের ক্ষেত্রে অন্তত বেরিয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে গোটা দেশের মধ্যে কংগ্রেস এবং উত্তরপ্রদেশের দিকে যদি নজর রাখি, যদি কেরলের দিকে নজর রাখি, কি অবস্থা? দেখুন, সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে, মানুষ রায় দিয়েছেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে ভারতবর্ষের ভোটটা কিন্তু এবার অনেকটা ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হয়েছে। আর দু নম্বর হচ্ছে গিয়ে যে শুধুমাত্র বামপন্থীদের কি অবস্থা ভেবে তো লাভ নেই। যারা এত বড় একটা দল, যারা সরকারে আছেন, যারা সরকারে ছিলেন, তারা কোন পথে যাচ্ছে, তাদের অবস্থা কি? যারা আপকে বার 400 পারের স্লোগান দিয়েছিল, তাদের 400-300 পার করে উঠতে পারছে না। কারণটা কি? এই জায়গাগুলো বিশ্লেষণ করার প্রয়োজন আছে। কেরল হোক, কেরলের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে, কেরলের জায়গাতে যে ইস্যুগুলো ক্রিয়েট করা হয়েছে সেখানে, এবং প্রতিনিয়ত যে প্রচার, সেই প্রচারকে আমরা সেইভাবে কমব্যাট করতে পারিনি, তার জন্য এখানে আমাদের ফলাফলও খুব একটা ভালো হয়নি। এটা তো অস্বাভাবিক কিছু নয়। এবং এটাও পাশাপাশি এটাও সত্যি যে গোটা ভারতবর্ষে একটা মেরুকরণের রাজনীতি চলেছে, এবং ধর্মের ভিত্তিতে যে ভোট ভাগাভাগি হয়েছে, সেই ভোট ভাগাভাগির ফল আজকে আমাদের সকলকে ভুগতে হচ্ছে কোনো না কোনো জায়গায় কম বেশি। তবে এখনো নির্বাচনের এখনো শেষ হয়নি। আমার মনে হয় এখনো একটু সময়। তাহলে নিজেদের খোঁড়া গর্তে কি তাহলে বিজেপি পড়লো, প্রসেনজিৎ বাবু? দেখুন, আমরা কেরলে কিন্তু পা রেখেছি, অলরেডি ডিক্লেয়ার। সুরেশ গোপী উইন করেছে ত্রিশূর থেকে উইন করেছে। এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। কেরলে যারা ঔদ্ধত্য দেখাতো যে সরকার এবং এনডি জোটের নিজেদের মধ্যে একটা প্রতীকী লড়াই চালিয়ে গেছিল। আর দিনের শেষে দেখুন, জনগণ হচ্ছে জনার্দন, যা রায় দেবে সেটা তো মাথা পেতে নিতে হবে। তবুও জল করছে 295, গ্রাফ কিন্তু উপরের দিকে উঠছে, একটু আগে ছিল 291। তো সরকার কিন্তু নরেন্দ্র মোদী করছে, নরেন্দ্র মোদীর উপরে আস্থা রেখেছে ভারতবর্ষের মানুষ। আজকে এটা তো ইতিহাস যে বহু দশক পর একসঙ্গে পর 3টে টার্ম জেতা, এর আগে কোনো রাজনৈতিক দল জেতেনি 80-র দশকের পর থেকে। সেই জায়গায় কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে চলেছে নরেন্দ্র মোদী। আর এই যে টক্করটা দিচ্ছে তাদেরকেও একটুখানি, হ্যাঁ অবশ্যই তাদের উপরেও একটু স্বীকার করুন। আমাকে একটু বলতে দিন, আমরা ইউপিতে আশানুরূপ ফল করতে পারছি না, আমরা মহারাষ্ট্রে আশানুরূপ ফল করতে পারছি না, এটা যেমন সত্যি। পাশাপাশি আমরা পাঞ্জাবেও আশানুরূপ ফল করতে পারছি না। এগুলো আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি দেখতে হবে। পাঞ্জাবে আপনারা ফলই করতে পারছেন না, আশানুরূপ পরে। আমি আপনাকে তো ওভাবে বলিনি, পশ্চিমবঙ্গে তো কিছুই নেই। তাতে কি হয়েছে? পশ্চিমবঙ্গে তো কিছুই নেই। কি হয়েছে? বড় বড় লেকচার ওনারা দিচ্ছিলেন, সেলিম পরিব্রাজক হয়ে বেরিয়ে বলল উত্তর কলকাতায় 2004 থেকে পরিব্রাজক হয়ে কতটা নির্ণায়ক হবে সেই সময় গণতন্ত্র এখানে যথেষ্ট আশাবাদী যে ইন্ডিয়া জোটের মধ্যে মমতা ব্যানার্জির কথা এবং তার মতামত, ভারতবর্ষ সম্পর্কে তার সিদ্ধান্ত, পরবর্তী সরকার গড়ার ক্ষেত্রে তার একটি জোরালো মতামত তার গুরুত্ব পাবে। এবং তার যে রাজনীতি, স্বচ্ছতার, পরিষ্কার কথা বলার এবং সমস্ত আঞ্চলিক দলগুলিতে যে যার শক্তি নিয়ে লড়বে, তারপরে এসে একটা জায়গায় হয়ে প্রধানমন্ত্রী ঠিক করা হবে। এই যে রাজনীতি, আগে থেকে একটি মুখকে প্রজেক্ট না করে, এই যে একটা গণতান্ত্রিক পরিবেশ থেকে একজন প্রধানমন্ত্রীকে প্রতিনিধিত্ব করার জন্য তুলে ধরার যে ব্যাপার, এইটার মান্যতা পাবে। ভারতবর্ষের লোকসভা এবার অনেক বেশি গণতান্ত্রিক হবে বলে আমরা আশা করছি। আর এটাই দিল্লিতে দিল্লিতে না, শুধু দিল্লির চিত্র নয়, আমি কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই তো রায় গেল। যদি সেই নিরিখে দেখা যায়, আমি তাহলে এবারে খাওঙ্গা না খানে দুঙ্গার কথাতেও তিনি কি থাকবেন? হ্যাঁ, ডেফিনেটলি থাকবেন। আজকে জয়ললিতার ক্ষেত্রে আমরা বারে বারে দেখেছি তিনি ম্যান্ডেটকে সামনে এনে দেখাতেন যে এই তো এত আসুক। কংগ্রেসের চিত্রটা পরিষ্কার হচ্ছে। স্মৃতি ইরানিকে পিছিয়ে দিয়েছেন কেএল শর্মা। লিপিকা দি, আমি এই রাজ্যের থেকে মানে জাতীয় স্তরে কংগ্রেসের এই যে পারফরমেন্স, সেটা নিয়ে আপনাদের এবার এই প্রদেশ কংগ্রেসের ভূমিকা কি থাকবে? প্রদেশ কংগ্রেসের ভূমিকা কি থাকবে? ভালো, আমরা খুশি, ভীষণভাবেই খুশি।
আর স্মৃতি ইরানি অনেক কথা বলেছেন, রাহুল গান্ধীকে এত অপমান করেছেন, এত আজে বাজে কথা বলেছেন, এবং তার রেজাল্টটা দেখিয়ে দিল যে আমাদের রাহুল গান্ধী স্তরের লিডার নয়। সেই দিক থেকে ক্যাটেগরিক্যালি দেখতে গেলে তার দ্বিতীয় ধাপে কি তৃতীয় ধাপের একজন লিডার, তিনি পর্যন্ত দাঁড়িয়ে স্মৃতি ইরানিকে এত একজন ইনসিগনিফিকেন্ট তাহলে অদিত চৌধুরীর ক্ষেত্রে কি বলবেন? অদিত চৌধুরী তো দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন, দিনের শেষে কি হলো? শুনুন, মানুষ প্রায়োরিটাইজ করেছে, আগে দুর্নীতি দেখবে না দেশটাকে দেখবে? আজকে তো দেশের মানুষ তো 95 হলো, 91 থেকে বাড়ছে, 95 হলো দেশের মানুষ। তো আজকে ম্যাজিক ফিগার 272, সেই জায়গাটা গেছে কি না? গেছে কি না? আগে কি কত পেয়েছিলেন? আরে 5 বছর আগে, এটা তো ইতিহাস করতে চলেছে, ইতিহাস করতে চলেছে। স্বাধীনতার পরে তাহলে আপনাদের স্লোগান সারা ইতিহাস করতে চলেছে, স্লোগান বদলে গেল। আপকি বার 400 পারে স্লোগান বদলে গেল। স্বাধীনতার পরে কি ইতিহাস করতে চলেছে? এই যে পরপর 3টে টার্ম নেহরুজির পরে। ও আচ্ছা, নেহরুজি স্বাধীনতার আগে প্রধানমন্ত্রী ছিল নাকি? না, পরে ছিলেন। না, আপনি বললেন তো স্বাধীনতার পর। 80 আমি তো ওই ইতিহাসটাই জানতে চাইছিলাম। শুধুমাত্র আপনি তো বলছেন, আমি তো বলিনি। আরে বাবা, আপনি তো বলছেন, আমি তো বলিনি। আরে বলতে তো দেবেন। আপনি বলতে দেবো কেন? আপনি বলাই যাচ্ছেন তো। আরে বাবা, শূন্য পেয়ে গেল, এত বড় বড় কথা তো কি হয়েছে? আপনি পাঞ্জাবে শূন্য পেয়েছেন, এই হবে ওই হবে। আপনিও তো পাঞ্জাবে শূন্য পেয়েছেন। 80 দশক থেকে শুরু করে আপনি একটু আগে স্বাধীনতার পরের থেকে বললেন। স্বাধীনতার পরে কংগ্রেসের একমাত্র পাওয়া। আপনি সেটা বলেননি তো। তার আগে বলেছি, আমি 80 দশক থেকে, এর আগে বলেছি, আগেরটা না, স্বাধীনতার পরে বলেছেন, ইতিহাস 80 দশকের পর থেকে, স্বাধীনতার পরে শুধু এবার আপনি বলছেন 80 দশকের পর থেকে, আন্দোলনের পর থেকে। এটা একটা ঐতিহাসিক জয় না জয়? না, এটা অনেকটা না, অনেকটা না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে এক অটল বিহারী আজকে জ্বালাটা কোথায়? জ্বালাটা কোথায়? তৃতীয় টার্মে আপনাদের মোদিজি প্রধানমন্ত্রী হবে তো? হ্যাঁ, ডেফিনেটলি। ঠিক আছে, জয় জয় করতে আচ্ছা, 400 কি হলো? 400 কি হলো? এটা তো 4,88,000 ভোটে অমিত শাহ এগিয়ে জয়ী বলা যেতে পারে তাকে। গান্ধীনগরে জয়ী অমিত শাহ, 4,88,000 ভোটে গান্ধীনগর কেন্দ্রে জয়ী অমিত শাহ। 4,88,000 ভোটে জয় অমিত শাহের গুজরাতের গান্ধীনগর কেন্দ্র থেকে। যাক, শ্যামরাখিনা কুলের একটা কুল অন্তত বাঁচলো। আমি বলছিলাম একটু, আজকে গুজরাটে এত বছর ক্ষমতায় আছে বিজেপি, তৎসত্ত্বেও হ্যাঁ এত ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, খুব সুন্দর। এটাকে বলে সুশাসন। একদম। বলছি, এবার আমি একটু বলবো। সেটা হলো ভালো করেছে, এরা সরকার তৈরি করবে, তো সাধুবাদ। এখন থেকে অভিনন্দন জানালাম। এখন প্রধানমন্ত্রী হয় কিনা সেটাও দেখার বিষয়, কারণ এবার তো আর বিজেপি এককভাবে করবে না, এনডিএ সঙ্গেই করবে। 2 নম্বর কথা হচ্ছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, বেশ স্লোগান, শুনতে খুব ভালো লেগেছে। তো স্বাভাবিকভাবেই যারা দুর্নীতিগ্রস্ত, যারা ঘুষপেটিয়ে আছে, তাদেরকে এরা নিশ্চয়ই জেলে ভরবে আশা করব। তো তাদের মধ্যে অজিত পাওয়ার সবচাইতে বড় দুর্নীতিবাজ, এই বিজেপির নেতা অমিত শাহ নিজে বলেছিল। তো অজিত পাওয়ারকেও জেলে দেখতে পারবো, নানান রানে তাকেও জেলে দেখতে পারবো, প্রেমা খান্ডে তাকেও জেলে দেখতে পারবো, শুভেন্দু অধিকারী তাকেও জেলে দেখতে পারবো। তাহলে দুর্নীতিবাজরা জেলে গেলে তো এদের সবাইকে আমরা জেলে দেখতে পারবো। তাহলে সেটা কি হবেন? তাহলে বিজেপির মুখপাত্র একটু বলবেন যে এরাও তাহলে জেলে যাবে। তো সময় দিলে বলবো। ও আচ্ছা, মানে এদের বেলায় আপনারা আপনি তো বললেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। একটা খবরের দিকে নজর রাখতে হতো, শেয়ার বাজার গতকাল পর্যন্ত যা চটচড়িয়ে উঠছিল, বিরাট ধস, শেয়ার বাজারে বিরাট ধস। ইতিমধ্যেই এখনো পর্যন্ত যে খবর এসেছে 2062, আমি সেন্সেক্সের এই রেকর্ড পতনের খবরের দিকে নজর রাখবো। তার আগে আমি একটু কালীঘাটের চিত্রটা দেখাবো। সেখানে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কালীঘাটের চিত্র দেখাচ্ছি আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বাংলায় সবুজ ঝড়, বেশিরভাগ আসনে
তৃণমূল কংগ্রেস এগিয়ে শুধু নয়, জয় যুক্ত হওয়ার পথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের চিত্র, সবুজ আবির মেখে উচ্ছ্বাসে মাতোয়ারা কর্মী সমর্থকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কালীঘাটে। লোকসভা ভোটে বাংলায় সবুজ ঝড়। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দেবজ্যোতি, বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ষষ্ঠ দফার নির্বাচনের পর যে প্রতিক্রিয়া দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের ফলাফল এইরকম একটা জায়গায় পৌঁছাতে পারে এবং তিনি যে কতটা পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছিলেন তা কিন্তু আজকের এই ফলাফল থেকে প্রকাশ। এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলছেন। আগামী রাজনৈতিক বেশ কিছু বিষয় নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বার্তা দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে এবং কোথাও কোনো প্রলোভনে পা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কোনো প্ররোচনায় যাতে পা না দেওয়া হয় তার জন্য কিন্তু তৃণমূল কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন। তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রথম সারির কোনো নেতৃত্ব সেখানে নেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে। বেশ, ধন্যবাদ আপাতত তোমাকে দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি। কথা বললাম তার সঙ্গে।